সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জিনিয়াস গ্যালাক্সি কোচিং এ স্বাগতম। আজকে আমরা ক্লাস 9-10 এর অ্যাকাউন্টিং এর 2026 সালের যে সিলেবাস, নতুন সিলেবাস, সেটার চ্যাপ্টার 2 এর লাস্ট প্রবলেম, ক্রিয়েটিভ প্রবলেম যেটা আছে সৃজনশীল, তার লাস্ট 8 নম্বর প্রবলেমটা আমরা সলভ করব। এরপরে আমরা পরে এমসিকিউ বা এগুলো নিয়ে এক্সাম ফোকাস করবো। এখন ফাউন্ডেশনটা আমি করে দিচ্ছি। তো চলো যে আজকের এই আলোচনায় আমরা দেখি কি কি আছে। তো আমাদের নতুন সিলেবাস ট্রানজাকশনের এখানে 26 নম্বর পেজে আছে 8 নম্বর প্রবলেম। প্রবলেমটা পড়ি আমরা একটু। 2025 সালের জানুয়ারি মাসের 1 তারিখে জনাব জহির একটি গাড়ি মেরামতের জহির ওয়ার্কশপ নামে ব্যবসা শুরু করেন। তার প্রতিষ্ঠানে নিম্নের লেনদেনগুলো সংগঠিত হয়। জানুয়ারির 1 তারিখে জনাব জহির নগদ 5 লাখ টাকা ও 50,000 টাকার আসবাবপত্র ব্যবসায় বিনিয়োগ করেন। জানুয়ারির 16 তারিখ প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য 65,000 টাকা দিয়ে যন্ত্রপাতি ক্রয় করেন। জানুয়ারি 21 গাড়ি মেরামত করে 80,000 টাকা আয় করেন। জানুয়ারি 26 ওয়ার্কশপের ভাড়া প্রদান করেন 21,000 টাকা। জানুয়ারির 28 প্রতিষ্ঠানে কর্মচারীদের বেতন প্রদান করেন 25,000 টাকা। জানুয়ারি 30 মালিকের গাড়ি মেরামত 15,000 টাকা। এই ছিল আমাদের ডাটাগুলো। এখন রিকোয়ারমেন্টটা দেখি। এখানে রিকোয়ারমেন্ট বলতে জহির ওয়ার্কশপের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক বলতে আমরা শুরুতে যে মূলধনটা ব্যবসায় বিনিয়োগ করা হয়, পরবর্তীতে ব্যবসা আয় ব্যয় হয়, তখন এটা মূলধনটা উঠানামা করে। তো প্রাথমিক বলতে যেটা শুরুতে, প্রারম্ভিক যেটা ব্যবসা শুরুতে যে মূলধনটা দিয়েছে, তাহলে আমরা দেখতেছি জানুয়ারির 1 তারিখের এটাই হচ্ছে লেনদেন। সেখানে নগদ দিয়েছে 5 লাখ আর আসবাবপত্র 50,000। তাহলে মোট তার মূলধনের পরিমাণ হলো 5,50,000। এটাই আমরা এখানে দেখাইছি 1 নম্বরে। তাহলে জানুয়ারি 1 তারিখে মূলধন বাবদ নগদ টাকা দিয়েছে 5 লাখ আর মূলধন বাবদ আসবাবপত্র দিয়েছে 50। তাহলে টোটাল প্রারম্ভিক মূলধন হলো 5,50,000 টাকা। একদম ইজি। এরপর বলছে জানুয়ারি মাসে ব্যবসায়ের মোট আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ব্যয় বলতে খরচ, আমরা জানি সেটা। তা আমরা দেখলাম 1 তারিখে এটা মূলধন সংশ্লিষ্ট, এটা কোনো আয় ব্যয় নেই। জানুয়ারি 16 তারিখে 65,000 টাকা দিয়ে যন্ত্রপাতি ক্রয় করেন। তো এটা ক্রয় করেন, এটা কিন্তু সম্পদ ক্রয় করছে, এটা কিন্তু কোনো আয় ব্যয় না। এটা সম্পদ ক্রয় করছে, একটা সম্পদ কমছে, নগদ টাকা দিয়ে কিনছে, তাহলে নগদ টাকা কমে গেছে আর আরেকটা সম্পদ বৃদ্ধি পেয়েছে, যন্ত্রপাতি 65,000। এটাতে কোনো আয় ব্যয় নেই, একটা সম্পদ, একটা কমছে একটা বাড়ছে, তাহলে এটাও আসবে না। জানুয়ারি 21 তারিখে গাড়ি মেরামত করে 80,000 টাকা আয় করেন। এই যে এটা আয়, তাহলে গাড়ি মেরামত করে 80,000 টাকা আয় করছেন, এটা আমাদের মোট আয়ের মধ্যে এটা আসবে, তাহলে এটা একটা পাইলাম। জানুয়ারি 26 তারিখে ভাড়া প্রদান, এটা খরচ, ব্যয় 21,000 টাকা, তাহলে এটা আসবে। জানুয়ারি 28 তারিখে বেতন প্রদান, এটা খরচ, এটাও আসবে ওখানে। আর জানুয়ারি 30 তারিখে মালিকের গাড়ি মেরামত 15,000 টাকা। তো এইটা নিয়ে তোমাদের একটু কনফিউশন। মালিকের মালিকের এইখানে এখানে আমি বলি, এই ট্রিটমেন্টটা একটু ভালো কেয়ারফুলি তোমরা দেখবা, খেয়াল রাখবে, ভালো করে বুঝে নিলে আর পরে সমস্যা নাই। তো মালিকের গাড়ি মেরামত মানে এটা তো আমরা দেখে আসছি যে এটা হলো গাড়ি মেরামতের ওয়ার্কশপ। তো মালিকের নিজের গাড়ি আছে, সেই গাড়িটা মেরামত করার প্রয়োজন পড়ছে। তো সেটা করে 15,000 টাকার সেটার বিল আসছে। তো ঘটনাটা হলো যে যদি এই মেরামতটা নগদ টাকায় অন্য কাস্টমার কাছে করা হতো, তাহলে কি হতো? তাহলে নগদ টাকা আসতো, আয় বাড়তো, 15,000 টাকা মালিকানা সত্ত্বে 15,000 টাকা বাড়তো আয়, আর সম্পদ বাড়তো, ক্যাশ নগদ 15,000 টাকা বাড়তো। আচ্ছা, যদি অন্য কারো মেরামত করে দিতে হতো, সে যদি নগদ টাকা না দিয়ে বাকি রাখতো, তাহলে আমাদের কি সৃষ্টি হতো? মালিকের আয় 15,000 টাকা বাড়তো, এটা ঠিক আছে মালিকানা সত্ত্ব। আর অন্যদিকে নগদ না বেড়ে তখন প্রাপ্য বিল বাড়তো 15,000 টাকা। তাহলে এর কোনোটাই হয় নাই, অর্থাৎ নগদ টাকাও পাওয়া যায় নাই, আবার প্রাপ্য বিলও তৈরি হয় না, কারণ এটা মালিকের গাড়ি। তাহলে 15,000 টাকা আয় ঠিকই হবে, উল্টা দিকে যে কি হবে, 15,000 টাকা এটা আবার উত্তোলন দেখাতে হবে, দুইবার এন্ট্রি হবে এটা। ইয়াতে যে ব্যালেন্স শিটের উপর প্রভাব হচ্ছে, সরি, মালিকানা সত্ত্বের উপর একবার 15,000 টাকা আয় হিসাবে এটা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। আবার যেহেতু মালিকের গাড়ি, মালিক তো আর টাকা দিবে না, কিন্তু আমরা হিসাবের খাতায় দেখাবো যে এটা উত্তোলন, মালিকের আয় হয়েছে, এটা আবার মালিক টাকাটা তুলে নিছে। এই হচ্ছে ট্রিটমেন্ট। তাহলে আমাদের আয় এখানে পাইলাম দুইটা, একটা হলো 80,000 আর একটা 15,000, এই দুইটা আয়, তার মানে আয় হলো 95,000 টাকা। আর ব্যয় হচ্ছে দুইটা, 21,000 আর হচ্ছে 25,000। তাহলে 21 আর 25
46,000 টাকা, এটাই আমরা নিচের দিকে দেখবো, এটা আমরা করেছি এখানে। তাহলে খ নাম্বারে আমাদের বলছে যে মোট আয় ব্যয়ের পরিমাণ জানুয়ারি মাসে। তাহলে এখানে খ নাম্বারটা আমরা দেখি, সলিউশনটা করছি এখানে। তাহলে জানুয়ারি 21 তারিখে গাড়ি মেরামত বাবদ 80,000 টাকা পাওয়া গেছে। আর জানুয়ারি 30 তারিখে গাড়ি মেরামত বাবদ 15,000 টাকা। এটাও আয়, মালিকের গাড়ি মেরামত। সো হোয়াট, আমাদের এটা আয়ের মধ্যে ধরতে হবে। তাহলে আয় হয়েছে আমার ওয়ার্কশপ থেকে 95,000 টাকা। 80,000 টাকা সাধারণ কাস্টমারের কাছে করছে, আর 15,000 টাকা মালিকের গাড়ি বাবদ বিল আসছে। তাহলে টোটাল আয় হয়েছে ওয়ার্কশপে 95,000। আর খরচ কত হয়েছে ওয়ার্কশপের? ভাড়া দেওয়া হয়েছে 21,000, আর কর্মচারীদের বেতন 25। এই 46,000 টাকা হচ্ছে ব্যয়। তাহলে টোটাল আয় হচ্ছে 95,000 টাকার, এবং টোটাল মোট ব্যয় হচ্ছে 46,000 টাকা। এটা হয়ে গেল আমাদের। এরপরে আমাদের 3 নম্বর রিকোয়ারমেন্ট বলছে 1, 16, 28 আর 30 তারিখের লেনদেন গুলোর হিসাব সমীকরণের উপর প্রভাব। তাহলে আমরা একটু দেখি, এবার একটু এক্সেল শিটে যাই। এক্সেল শিটে গেলে আমাদের সুবিধা হয় ক্যালকুলেশনটা, এই জন্য আমি এক্সেল শিটটা ব্যবহার করি। তাহলে এক্সেল শিটটা আমরা একটু দেখে আসি। আচ্ছা, এইখানে দেখো, তাহলে গ নাম্বার রিকোয়ারমেন্টটা আমরা করছি এখানে জহির ওয়ার্কশপের। তো প্রথমে আমাদের জানতে চেয়েছে কত তারিখের কত তারিখের ইফেক্ট। 1 তারিখ, 16 তারিখ। তাহলে 1 তারিখে কি হচ্ছে? 1 তারিখে হচ্ছে মূলধন আনায়ন। তাহলে 1 তারিখের মূলধন আনা হচ্ছে নগদ টাকা 5 লাখ নিয়ে আসছে, আর আসবাবপত্র 50,000 টাকা। তাহলে 5,50,000 টাকা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। নগদের 5 লাখ আসছে, ক্যাশ বাক্সে নগদ বৃদ্ধি পেয়েছে, আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে 50,000 টাকা। আচ্ছা, জানুয়ারি 16 তারিখে কি ছিল? জানুয়ারি 16 তারিখে ছিল 65,000 টাকা দিয়ে যন্ত্রপাতি ক্রয়। তাহলে যন্ত্রপাতি ক্রয়, তাহলে কি হয়েছে? ক্যাশ টাকা 65,000 কমে যাবে, আর যন্ত্রপাতি সম্পদ 65,000 টাকা বৃদ্ধি পাবে। একটা ক্যাশ ক্যাশ কমলো, একটা সম্পদ নগদ টাকা কমলো, আর একটা সম্পদ যন্ত্রপাতি বাড়লো। এখানে কোনো মালিকানা সত্ত্বে কোনো প্রভাব নাই, কারণ এটা নগদ টাকা কমে যে যন্ত্রপাতি সৃষ্টি হলো। জানুয়ারির 25 তারিখে আছে এখানে, জানুয়ারির 25 তারিখে আছে, জানুয়ারির কত এটা? 1, 16, 28 তারিখ। আচ্ছা, জানুয়ারির 28 তারিখ। 28 তারিখে হচ্ছে কর্মচারীদের বেতন 25,000 টাকা। এটা আসলে এটা 25 নয়, এটা হলো জানুয়ারির 28 তারিখ। কপি পেস্টে চলে আসছে জানুয়ারির 28 তারিখ। তাহলে জানুয়ারির 28 তারিখে 25,000 টাকা কি করছে? কর্মচারীদের বেতন দিয়েছে। তো 25,000 টাকা বেতন দিলে কি হবে? নগদ টাকা দিয়েছে। তাহলে 25,000 টাকা নগদ টাকা কমে যাবে, মাইনাস হয়ে গেল। আর কি হলো? খরচ। খরচ মানে মালিকানা সত্ত্ব কমে যাওয়া। তাহলে 25,000 টাকা মালিকানা সত্ত্ব থেকে কমে গেল। আচ্ছা, এরপরে আছে জানুয়ারি 30 তারিখের লেনদেন। বলছে 30 তারিখে মালিকের গাড়ি মেরামত 15,000 টাকা। তো 30 তারিখে দুইটা এন্ট্রি। একটা হলো কি, মালিকের 15,000 টাকা আয় বৃদ্ধি পেয়েছে ব্যবসায়, তাহলে এটা কি হবে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলো 15,000 টাকা, প্লাস হলো। আবার যেহেতু এটা মালিকের টাকা, মালিক টাকা দেয় নাই, তাহলে আমরা ধরে নেবো এই টাকাটা ব্যবসায় আয় হয়েছে ঠিকই, মালিক এটা আবার তুলে নিছে। মালিক টাকাটা উঠায় নিয়েছে, কারণ 15,000 টাকা মালিকের টাকা, আমরা আয় সার্ভিস দিয়ে মেরামত করে বিল আসলো 15,000 টাকা। এটা আয় বৃদ্ধি পেলো, মালিকের সম্পদ বৃদ্ধি পেলো। যে এটা যদি মালিকের গাড়ি না হতো, অন্য কারো গাড়ি হতো, তাহলে আমরা এর বিপরীতে কি পেতাম? হয় নগদ টাকা ক্যাশ পেতাম 15,000 টাকা, অথবা কি পেতাম? প্রাপ্য বিল তৈরি হতো, বাকিতে যদি দিতাম, যে ভবিষ্যতে আদায় হতো। তো এটার কোনোটা না হয় কি হলো, এটা মালিকের যেহেতু গাড়ি, আমরা দেখাই দিব এই যে 15,000 টাকা মালিক উঠাই নিছে, উত্তোলন। এই জন্য এটা মাইনাস করছে এখানে। তো প্লাস মাইনাস করার পরে আমাদের অ্যাসেট সাইডে দাঁড়ালো, নগদ টাকার পরিমাণ দাঁড়ালো 4,10,000 টাকা, আসবাবপত্র 50,000 টাকা, যন্ত্রপাতি 65,000। এই 5,25,000 হলো মোট সম্পদ পাশে থাকলো। আর দায় পাশে কি থাকলো? শুধু মালিকের টাকা। মালিকের টাকা 550-এর সাথে 25,000 বিয়োগ হলো, 15,000 যোগ হলো, আবার 15,000 বিয়োগ হলো, হয়ে 5,25,000। তাহলে দুই পাশে অ্যাসেট সমান আমাদের লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি মিলে গেল। তো এই ছিল আমাদের আলোচনা। আশা করি তোমরা চ্যাপ্টার 2টা যদি ভালো মতো প্রত্যেকটা ট্রানজাকশন বুঝো, তাহলে পরবর্তীগুলোতে যে সুবিধা হবে। তো তোমরা আশা করি ধারাবাহিকভাবে আমার আলোচনাগুলো শুনবে, তাহলে পরীক্ষায় নিশ্চিতভাবে তোমরা ভালো করবে, এবং সাথে সাথে প্র্যাকটিস করবে। কোনো কিছু টার্মস যদি তোমরা বুঝতে না পারো, স্পেসিফিক কোনো বিষয়, তাহলে তোমরা আমার সাথে রিচ করতে পারো। এবং যদি আমার আলোচনা ভালো লেগে থাকে, আশা করি তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।